পার্কার সোলার প্রুফ, যা মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগতির বস্তু। এটি ঘন্টায় সর্বোচ্চ 6,92,000 কিলোমিটার গতি অর্জন করেছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 192 কিলোমিটার। তার মানে 1 সেকেন্ডে নরসিংদী থেকে সিলেট চলে যাওয়া, যা আলোর গতির 0.064% গতি। পার্কার সোলার প্রুফ মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগতির বস্তু, সেই সাথে সূর্যের সবচেয়ে কাছে যাওয়া বস্তু। 2024 সালের 24শে ডিসেম্বর পার্কার সোলার প্রুফ সূর্যপৃষ্ঠের 61 লক্ষ কিলোমিটার উপর দিয়ে সূর্যকে ক্রস করে, যা এক অর্থে সূর্যকে স্পর্শ করা। সূর্যের পাশে কোনো একটি বস্তু পাঠানো যতটা কঠিন, সূর্যের কাছে গিয়ে সূর্যের উচ্চ তাপমাত্রার বিপরীতে টিকে থাকা তার চেয়েও কঠিন। এবং এই জন্যই 60 বছর সময় লেগেছে পার্কার সোলার প্রুফের মতো একটি মিশন পরিচালনা করতে, যা মানুষের উল্লেখযোগ্য একটি অর্জন। আজকের ভিডিওতে পার্কার সোলার প্রুফ সম্পৃক্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। সূর্য আকাশে গ্লো করতে থাকা শুধুমাত্র একটি গোলক নয়, বরং আমাদের সম্পূর্ণ সৌরমণ্ডলের শক্তির উৎস হচ্ছে এই সূর্য। আপনার হাঁটা চলা কিংবা কথা বলার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তির উৎস মূলত হচ্ছে সূর্য। এখন সূর্য থেকে নির্গত শক্তির পরিমাণ যদি আকস্মিকভাবে বেড়ে যায়, তবে তা পৃথিবীর জন্য হবে ধ্বংসাত্মক, যা বড় পরিসরে সর্বশেষ দেখা গিয়েছিল 1859 সালের সেপ্টেম্বরে। তখন একটি শক্তিশালী সৌরঝড় বা সোলার স্টর্ম পৃথিবীকে অতিক্রম করে, যার প্রতিক্রিয়ায় পৃথিবীতে বিভিন্ন জিওম্যাগনেটিক ইভেন্ট সংঘটিত হয়, যেমন রাতের বেলায় সংবাদপত্র পড়ার মতো আলোর উপস্থিতি, দুই মেরুর অরোরার বিষুবীয় অঞ্চলের দিকে বিস্তৃতি লাভ করা, ওই সময়ের টেলিগ্রাম সিস্টেম অকার্যকর হয়ে যাওয়া। সোলার স্টর্ম থেকে নির্গত ইলেকট্রিক্যাল এনার্জির ফলে টেলিগ্রাম যন্ত্রগুলো কোনো প্রকার পাওয়ার সাপ্লাই ছাড়াই নিজে নিজে চলতে শুরু করে। কিছু কিছু ক্ষেত্রে টেলিগ্রামে থাকা কাগজে আগুন লেগে গিয়েছিল, আবার কিছু ক্ষেত্রে টেলিগ্রাম যন্ত্রকে টাচ করলে শক লাগছিল। তার মানে পৃথিবীতে ভূমিকম্প, জলোচ্ছ্বাসের মতো যে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, তার চেয়ে বহুগুণে মারাত্মক হচ্ছে এই সৌরঝড় বা সোলার স্টর্ম। বর্তমানে শক্তিশালী একটি সৌরঝড় আগের যে কোনো সময়ের চেয়ে মারাত্মক হবে, কারণ বর্তমান পৃথিবী অনেকাংশেই ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিসিটি রিলেটেড টেকনোলজির উপর নির্ভরশীল। অন্যদিকে সোলার স্টর্মে থাকা পার্টিকেল মূলত হচ্ছে চার্জ পার্টিকেল, যা কারেন্ট তৈরি করে। এর ফলে আমাদের পাওয়ার স্টেশনগুলোতে কারেন্ট ওভারলোড হয়ে যাবে, ফলাফল পাওয়ার স্টেশনগুলোতে আগুন ধরে যাবে, স্যাটেলাইট সহ সকল ধরনের কমিউনিকেশন সিস্টেম ডাউন হয়ে যাবে, অনলাইন ট্রানজ্যাকশন করা সম্ভব হবে না, যা অর্থনৈতিক ধস নিয়ে আসবে। মোট কথা, আমাদের যাবতীয় টেকনোলজি ডাউন হয়ে যাবে। স্পেসে থাকা অ্যাস্ট্রোনটরা মাত্রা অতিরিক্ত রেডিয়েশনের সম্মুখীন হবেন, যা তাদের শরীরে ক্যান্সার তৈরি করবে। এখন এমন বাস্তবতায় প্রশ্ন হচ্ছে, এর বিপরীতে আমাদের কি করার আছে? এই প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে সূর্যকে ভালোভাবে স্টাডি করা, সেই সাথে এর থেকে নির্গত সোলার উইন্ড স্টাডি করা, যেন আমরা এর পূর্বাভাস দেওয়ার মতো টেকনোলজি ডেভেলপ করতে পারি। এর বাইরে সূর্য যেহেতু পৃথিবীর যাবতীয় শক্তির উৎস, সেহেতু এই সূর্য সম্পর্কে আমাদের যতটা সম্ভব জানা প্রয়োজন, এবং এমন চিন্তা থেকেই সূর্যে স্পেসক্রাফট পাঠানোর পরিকল্পনা করা হয়। 1958 সালে বিজ্ঞানীরা সূর্যের অ্যাটমসফিয়ারে স্পেসক্রাফট পাঠানোর ক্ষেত্রে পার্কার সোলার প্রোবের কনসেপ্ট সামনে আনেন, কিন্তু এটি এতটাই চ্যালেঞ্জিং ছিল যে যা বাস্তবে রূপ নিতে প্রায় 60 বছর সময় লেগে যায়। 2018 সালের 12ই আগস্ট লঞ্চ করা হয় নাসাস পার্কার সোলার প্রুফ। এই স্পেসক্রাফটের নামকরণ প্রথমবারের মতো একজন জীবিত মানুষের নামে করা হয়েছে, এবং তিনি হচ্ছেন ইউজিন পার্কার। তিনি একজন সোলার ফিজিসিস্ট। পার্কার সোলার প্রুফ লঞ্চ করার পর এটিকে সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার অরবিটে নেওয়া হয়। উপবৃত্তাকার অরবিটের যে অংশটি টার্গেট করা বস্তুর সবচেয়ে কাছে থাকে তাকে বলা হয় প্যারাহিলিয়ন। কোনো একটি অবজেক্ট যখন ওই অংশটিকে অতিক্রম করে, তখন তার বেগ অরবিটের অন্য সকল স্থান থেকে সবচেয়ে বেশি থাকে। এখন পার্কার সোলার প্রোবের এই উপবৃত্তাকার অরবিটের শেপ ছোট করতে পারা মানে প্যারাহিলিয়ন অংশে সূর্যের আরও কাছে যাওয়া। এখন এমন করার জন্য স্পেসক্রাফটের গতি কমানো প্রয়োজন। এই ক্ষেত্রে ভিনাসের গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করা হয়। সাধারণত গ্র্যাভিটি অ্যাসিস্টের মাধ্যমে কোনো একটি স্পেসক্রাফটের গতি বাড়ানো হয়, তবে গ্র্যাভিটি অ্যাসিস্টের মাধ্যমে কিন্তু স্পেসক্রাফটের গতি কমানোও যায়। পার্কার সোলার প্রোবের ক্ষেত্রে এই কাজটি করা হয়েছে। ভিনাসের গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করে পার্কার সোলার প্রোবের গতি কমিয়ে অরবিটের প্যারাহিলিয়ন অংশকে সূর্যের কাছে নিয়ে যাওয়া হয়েছে। 2018 সালে লঞ্চ করার পর 7টি ভিনাস ফ্লাইবাই বা 7 বার ভিনাসের গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করে গতি কমানোর কথা ছিল, এবং পার্কার সোলার প্রুফ সেটি সফলভাবে সম্পূর্ণ করেছে। পার্কার সোলার প্রুফ ভিনাসের সর্বশেষ ফ্লাইবাইটি সম্পূর্ণ করে 2024 সালের 6 নভেম্বর। এই ফ্লাইবাইয়ের মাধ্যমে পার্কার সোলার প্রোবের অরবিট এমন শেপ নিয়েছে যে প্রোবটি যখন প্যারাহিলিয়ন অংশে যাবে, তখন সেই অংশটি সূর্যপৃষ্ঠ থেকে মাত্র 61 লক্ষ কিলোমিটার উপরে থাকবে, এবং সেখানে স্পেসক্রাফটের গতি হবে সেকেন্ডে 192 কিলোমিটার।
সর্বশেষ ফ্লাইবাইয়ের 48 দিন পর অর্থাৎ 24শে ডিসেম্বর পার্কার সোলার প্রোব প্যারাহিলিয়ন অংশে পৌঁছে এবং নতুন ইতিহাস রচনা করে, অর্থাৎ কাঙ্ক্ষিত বেগ অর্জন করে, সেই সাথে সূর্যের সবচেয়ে কাছে যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, সূর্যপৃষ্ঠ থেকে 61 লক্ষ কিলোমিটার উপরে, এটা তো খুবই বিশাল দূরত্ব, সূর্যের আশেপাশেও নয়। কিন্তু না, সূর্যের সাইজ বিবেচনা করলে এটা মোটেও বিশাল দূরত্ব নয়। আমরা যদি পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্বকে 1 মিটার বিবেচনা করি, তবে পার্কার সোলার প্রোব সূর্যের 4 সেন্টিমিটার কাছে গিয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, সূর্যের বিবেচনায় 61 লক্ষ কিলোমিটার খুব বেশি দূরত্ব নয়। এমনকি এই দূরত্ব সূর্যের অ্যাটমসফিয়ারের মধ্যেই পড়ে। আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারে যেমন বিভিন্ন লেয়ার রয়েছে, ঠিক সূর্যের অ্যাটমসফিয়ারেও লেয়ার রয়েছে, এবং সেগুলো হচ্ছে ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং করোনা। এর মধ্যে করোনা সূর্যপৃষ্ঠের 2500 কিলোমিটার উপর থেকে প্রায় 80 লক্ষ কিলোমিটার উপরে পর্যন্ত বিস্তৃত। এখন পার্কার সোলার প্রোব সূর্যপৃষ্ঠ থেকে 61 লক্ষ কিলোমিটার উপরে গিয়েছে, অর্থাৎ সূর্যের অ্যাটমসফিয়ারে প্রবেশ করেছে, যা সূর্যকে স্পর্শ করার সাথে তুলনা করা যেতে পারে, এবং এই জন্যই বলা হচ্ছে পার্কার সোলার প্রোব সূর্যকে স্পর্শ করেছে। এখানে একটি অদ্ভুত বিষয় উল্লেখ করি, সূর্যপৃষ্ঠের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াস। এখন একটু অনুমান করুন তো, সূর্যের অ্যাটমসফিয়ারে থাকা লেয়ারগুলোর তাপমাত্রা কেমন হবে। সাধারণভাবে চিন্তা করলে সূর্যপৃষ্ঠ থেকে উপরে গেলে তাপমাত্রা কমে আসবে, কিন্তু বাস্তবতা সেটা বলে না। এই গ্রাফ থেকে দেখা যাচ্ছে ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের তাপমাত্রা মোটামুটি 2000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু করোনার তাপমাত্রা কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস, এমনকি তা 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশিও হতে পারে, যা খুবই অস্বাভাবিক একটি বিষয়। এরকম অস্বাভাবিক বিষয়সহ সূর্যের আরও বিভিন্ন বিষয় বুঝতেই লঞ্চ করা হয়েছিল নাসাস পার্কার সোলার প্রোব। এখন এই পার্কার সোলার প্রোবের মাধ্যমে কি কি নতুন বিষয় উন্মোচিত হয়েছে সেই বিষয়গুলো জানা প্রয়োজন। তবে এর আগে পার্কার সোলার প্রোব লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার করোনাতে গিয়ে কিভাবে টিকে থাকলো, সেই সাথে এতে কি কি সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো বলা যাক। পার্কার সোলার প্রোবে 4 ধরনের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস ইনভেস্টিগেশন, সংক্ষেপে ফিল্ডস; ইন্টারগ্রেটেড সায়েন্স ইনভেস্টিগেশন অফ দ্য সান, সংক্ষেপে আইএসওস; ওয়াইল্ড ফিল্ড ইমেজার ফর সোলার প্রোব, সংক্ষেপে উইসপার; সোলার উইন্ড ইলেকট্রনস, আলফাস অ্যান্ড প্রোটনস, সংক্ষেপে সুইপ। এখন এই সকল ইনস্ট্রুমেন্টগুলো সঠিকভাবে কাজ করার জন্য প্রথমত করোনার এক্সট্রিম তাপমাত্রা থেকে এদেরকে সুরক্ষিত রাখতে হবে, দ্বিতীয়ত এদের সক্রিয় রাখার জন্য পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে। আগেই বলেছি, করোনার তাপমাত্রা কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখন এমন এক্সট্রিম তাপমাত্রা থেকে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রক্ষা করার জন্য পার্কার সোলার প্রোবে রয়েছে হিট শিল্ড, যা মূলত কার্বনের মাধ্যমে তৈরি করা হয়েছে, এবং এই হিট শিল্ড অংশটি সবসময় সূর্যের দিকে মুখ করে রাখা হয়েছে। প্রোব যখন সূর্যের সবচেয়ে কাছে যাবে, তখন হিট শিল্ডের তাপমাত্রা দাঁড়াবে 1400 ডিগ্রি সেলসিয়াস। তবে হিট শিল্ডের পেছনে থাকা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলোর তাপমাত্রা থাকবে মাত্র 29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতেই পারছেন 4.5 ইঞ্চির এই হিট শিল্ড কতটা তাপমাত্রা আটকে দিবে। এর বাইরে হিট শিল্ডের সামনের অংশে সাদা কোটিং রাখা হয়েছে, যেন এটি যতটা সম্ভব সানলাইট প্রতিফলিত করতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, বলা হচ্ছে করোনার তাপমাত্রা 10 থেকে 20 লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, সেখানে হিট শিল্ডের ফ্রন্ট সাইডের তাপমাত্রা কেন মাত্র 1400 ডিগ্রি সেলসিয়াস হবে? আসলে করোনাতে থাকা পার্টিকেলের ঘনত্ব খুবই কম। করোনার ঘনত্ব আমাদের পৃথিবীর বাতাসের তুলনায় 10 বিলিয়ন গুণ কম। তার মানে লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার খুবই সামান্য পার্টিকেল হিটশিল্ডকে আঘাত করবে, যার ফলে হিটশিল্ডের তাপমাত্রা 1400 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। এর পরের বিষয় হচ্ছে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের জন্য পাওয়ার সাপ্লাই করা। সেক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। তবে এই ক্ষেত্রে সোলার প্যানেল এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা প্রয়োজন অনুযায়ী সানলাইটে আসতে পারে, আবার পরবর্তীতে ফোল্ড হয়ে হিট শিল্ডের ছায়াতে চলে যেতে পারে। এমনটা করার কারণ হচ্ছে সূর্যের কাছে যাবার ক্ষেত্রে সোলার রেডিয়েশনের পরিমাণ পৃথিবীর প্রায় 500 গুণ হবে। এখন এমন অবস্থায় সোলার প্যানেল যদি সার্বক্ষণিক সূর্যের আলোতে উন্মুক্ত থাকে, তবে তা সহজেই ওভারলোড হয়ে যাবে এবং এরপর নষ্ট হয়ে যাবে, যার ফলে এটিকে হিট শিল্ডের ছায়াতে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তবে সোলার প্যানেলের শেষের অংশ এমনভাবে তৈরি করা হয়েছে যেন সেই অংশটি সার্বক্ষণিক হালকা সূর্যের আলোর সংস্পর্শে থাকে, এবং এমন ক্ষেত্রে সেই অংশটি বেশি গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই সমস্যা সমাধানের জন্য ওয়াটার কুলিং সিস্টেম রাখা হয়েছে, এবং এটি হচ্ছে প্রথম কোনো স্পেসক্রাফট যার সোলার প্যানেলে কুলিং সিস্টেম রাখা হয়েছে। এবার সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলোর কোনটি কী কাজ করবে সে সম্পর্কে বলা যাক। ফিল্ডস, এটি সূর্যের অ্যাটমসফিয়ারের ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড পরিমাপ করবে। এক্ষেত্রে স্পেসক্রাফটের সামনে 2 মিটার লম্বা 4টি অ্যান্টেনা রয়েছে,
এই অ্যান্টেনাগুলো স্পেসক্রাফটের চারপাশের ইলেকট্রিক ফিল্ড পরিমাপ করবে। পেছনের দিকে থাকবে পঞ্চম অ্যান্টেনা, যা ইলেকট্রিক ফিল্ডের হাই ফ্রিকোয়েন্সির 3D পিকচার তৈরি করতে সহায়তা করবে। পেছনের অ্যান্টেনাতে আবার ম্যাগনেটোমিটার যুক্ত রয়েছে, যা সময়ের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন পর্যবেক্ষণ করবে। আইসোস, এটি এনার্জেটিক ইলেকট্রন, প্রোটন এবং হেভি আয়ন্স পর্যবেক্ষণ করবে। এই এনার্জেটিক পার্টিকেলগুলোই মূলত সৌরঝড়ের সময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে প্রভাবিত করে। হুইসপার, এটি একটি অপটিক্যাল টেলিস্কোপ, যা করোনার মধ্য দিয়ে যাবার সময় করোনার ইমেজ ক্যাপচার করবে। এর মাধ্যমে করোনাতে সংঘটিত বিভিন্ন বিষয়ের ইমেজ পাওয়া যাবে। সুইপ, এটি সৌরঝড়ে থাকা ইলেকট্রন, প্রোটন এবং হিলিয়াম আয়নের বিভিন্ন প্রপার্টি যেমন বেগ, ঘনত্ব, তাপমাত্রা ইত্যাদি পরিমাপ করবে। এই সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলো হিট শিল্ডের ছায়ার মধ্যে থাকলেও দুইটি জিনিস কিন্তু সরাসরি সূর্যের রেডিয়েশন বা আলোর সামনে থাকবে, যার একটি হচ্ছে ফিল্ডের সামনে থাকা 4টি অ্যান্টেনা এবং দ্বিতীয়টি হচ্ছে সুইপের একটি অংশ, যাকে বলা হচ্ছে সোলার প্রোব কাপ বা এসপিসি। এখন এই দুইটি যন্ত্র যেহেতু উচ্চ তাপমাত্রার সম্মুখীন হবে, ফলে এগুলোকে এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যেন তারা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। যেমন অ্যান্টেনা তৈরিতে ব্যবহার করা হয়েছে নিউবিয়াম অ্যালয়, যার গলনাঙ্ক 2477 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, এবার পার্কার সোলার প্রোব থেকে এখন পর্যন্ত কি জানা গেল সেই বিষয়গুলো বলা যাক। স্পেসে সংঘটিত বিভিন্ন কর্মকাণ্ড যেমন ধূমকেতুর সংঘর্ষ, অ্যাস্ট্রয়েড, গ্রহ তৈরি হওয়া ইত্যাদি বিভিন্ন কারণে স্পেসে ডাস্ট তৈরি হয়, যাকে বলা হয় কসমিক ডাস্ট, এবং স্পেসের সবখানেই এই ডাস্টের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই সকল ডাস্টে সূর্যের আলো প্রতিফলিত হয়, এর ফলে পৃথিবীতে থেকেও এই সকল ডাস্ট দেখা যায়। অর্থাৎ অন্ধকার রাতে পরিষ্কার আকাশকে হালকা গ্লো করতে দেখা যায়। এটা ঘটে মূলত কসমিক ডাস্টের ফলে, এবং এই বিষয়টিকে বলা হয় জোডিক্যাল লাইট। বহুদিন যাবৎ ধারণা করা হচ্ছিল যে সূর্যের তাপ এবং রেডিয়েশন প্রেসারের ফলে সূর্যের চারিদিকে একটি ডাস্ট ফ্রি জোন থাকতে পারে, অর্থাৎ সূর্যের তাপের ফলে ওই ডাস্ট বাষ্প হয়ে যাবে, ফলে ওই স্থান জুড়ে কোনো ডাস্ট থাকতে পারবে না। পার্কার সোলার প্রোব সূর্যের চারদিকে এই ডাস্ট ফ্রি জোনের এভিডেন্স পেয়েছে। পৃথিবী থেকে দেখলে সূর্যের ম্যাগনেটিক লাইনগুলো সুষমভাবে বা সমহারে নির্গত হয় বলে মনে হলেও পার্কার সোলার প্রোব একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে, এবং সেটি হচ্ছে ম্যাগনেটিক লাইন প্রথমে প্রায় 180 ডিগ্রিতে ঘুরে যায় এবং এরপর আবার 180 ডিগ্রি ঘুরে গিয়ে হাই এনার্জির প্লাজমা স্পেসে নিক্ষিপ্ত করে। এই বিষয়টিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন সুইচব্যাক। এই সুইচব্যাক কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে সংঘটিত হতে পারে। আগে মনে করা হতো সূর্য থেকে সোলার উইন্ড সুষমভাবে কনস্ট্যান্টলি নির্গত হয়, কিন্তু পার্কার সোলার প্রোব লক্ষ্য করে সোলার উইন্ডের ফ্লো ইরেগুলার। সোলার উইন্ড যখন পৃথিবীতে আসে সেক্ষেত্রে পার্টিকেল ফ্লোকে স্ট্রেট দেখায়, কিন্তু পার্কার সোলার প্রোব লক্ষ্য করে করোনা থেকে যখন সোলার উইন্ড স্পেসে ছড়িয়ে পড়ে তখন তা স্পাইরাল শেপে ঘোরে। পার্কার সোলার প্রোব যখন করোনাতে প্রবেশ করে তখন লক্ষ্য করে করোনার বাইরের সোলার উইন্ডের স্পিড বেশি থাকে এবং ম্যাগনেটিক ফিল্ড কিছুটা দুর্বল থাকে, যার ফলে সেই পার্টিকেলগুলো স্পেসে নিক্ষিপ্ত হতে পারে বা ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে করোনার ভেতরের উইন্ডের ম্যাগনেটিক ফিল্ড তুলনামূলক শক্তিশালী থাকে, যার ফলে সেখানে সোলার ম্যাটেরিয়ালের গতি কম থাকে এবং এই জন্য তারা সূর্য থেকে বিচ্ছিন্ন হতে পারে না, অর্থাৎ আবার সূর্যে ফিরে যায়, যা করোনার শেপ দেখলে খুব ভালোভাবেই বোঝা যায়। এখানে সূর্য থেকে কিছু পার্টিকেল বের হচ্ছে, আবার পুনরায় সূর্যে নিক্ষিপ্ত হচ্ছে। এটি হচ্ছে সূর্যকে খুব কাছ থেকে দেখলে যে সিচুয়েশন দেখা যাবে সেটা। এখানে কিছু কাঠামো দেখা যাচ্ছে যেগুলোকে বলা হয় সেল। এই সেলগুলোতে ভিন্ন তাপমাত্রার প্লাজমার চক্রাকার মুভমেন্ট চলে এবং এই সেলগুলোর ক্রিয়ার ফলে এদের উপরে ম্যাগনেটিক এনার্জিক ফানেল তৈরি হয় এবং এদের সংযোগস্থল থেকে ম্যাগনেটিক সুইচব্যাক ঘটে। এরকম আরও অনেক বিষয় প্রাথমিকভাবে পার্কার সোলার প্রোব থেকে পাওয়া গিয়েছে এবং ভবিষ্যতে পার্কার সোলার প্রোবের ডেটা বিশ্লেষণ করে আরও অনেক কিছুই জানা যাবে। পার্কার সোলার প্রোবে কিন্তু একটি মেমোরি কার্ড রাখা হয়েছে যেখানে 11 লক্ষেরও বেশি মানুষের নাম রয়েছে। আসলে এই ক্ষেত্রে নাসা মানুষের কাছ থেকে নাম চেয়েছিল এবং সেই নাম জমা দেওয়ার ডেডলাইন ছিল 2018 সালের 27 এপ্রিল। এই সময়ের মধ্যে যে সকল মানুষ তাদের নাম সাবমিট করেছেন তাদের সকলের নাম পার্কার সোলার প্রোবের মেমোরি কার্ডে রাখা হয়েছে। সেই সাথে এই মেমোরি কার্ডে ইউজিন পার্কারের ছবি রাখা হয়েছে এবং তার 1958 সালের সায়েন্টিফিক পেপার রাখা হয়েছে। পার্কার সোলার প্রোব 2025 সালের 22 মার্চ, 19 জুন, 15 সেপ্টেম্বর এবং 12 ডিসেম্বর আবার সূর্যের সবচেয়ে কাছাকাছি যাবে। তবে এর মধ্যে 22 মার্চ এবং 19 জুন সফলভাবে সূর্যের পাশ দিয়ে ফ্লাইবাই করতে পারলেই পার্কার সোলার প্রোব মিশনের সমাপ্তি ঘোষণা করা হবে। অর্থাৎ এরপর পার্কার সোলার প্রোবটিকে 180 ডিগ্রিতে ঘোরানো হবে
তার মানে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলো সূর্যের আলোর দিকে করা হবে। এতে সূর্যের তাপের ফলে ইনস্ট্রুমেন্টগুলো গলে যাবে, তবে তখনও কিন্তু হিট শিল্ড অক্ষত থেকে যাবে এবং এটি পরবর্তী কোটি কোটি বছর এই উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে যাবে। দানবাকৃতির বিশাল জাহাজ কিভাবে ভেসে থাকে এবং কিভাবেই বা এরা সাগরের বিশাল ঢেউয়ের বিপরীতে নিজের ভারসাম্য বজায় রাখে? এমন প্রশ্ন হয়তো অনেকের মনে এসেছে। জাহাজের এই সকল বিষয়সহ ফ্লুইডে কোনো একটি বস্তুর ভেসে থাকা কিংবা ডুবে যাওয়া এই সম্পৃক্ত বিভিন্ন বিষয় জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।